এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। আপনাদের জন্য এই অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। নামটা একটু বলেন প্রথমে। আমার নাম হচ্ছে নাজমুল সাকিব। বয়স কত আপনার? 21-22 মতো হবে। 21-22 মতো হবে। কি হয়েছে বলেন তো ভাই? আমার ফ্যামিলিটা বেশি ভালো না, একটু নর্মাল ফ্যামিলি। তো আমার ছোট থেকে বেশি ভালো যায় না, তো আমি বেশি ছোটবেলা যাচ্ছি না। তো আমার বাবা কি করতো? আমার বাবা অ্যাকচুয়ালি আমার বাবার সাথে আমার মার সাথে সম্পর্ক নেই, যার কারণে আমি সবাইকেই বলি যে আমার বাবা নেই। ও, আমার আম্মু হচ্ছে সেকেন্ড ওয়াইফ। আর আরেকটা মা। ছোটবেলা থেকে এরকম দেখেছেন? ছোটবেলা থেকে এরকম দেখেছি। আমার মার সাথে আম্মুর সাথে কখনো সম্পর্ক ভালো ছিল। আপনার কয় ভাই বোন আপনারা? আমি একা, আরেকটা বোন আছে। বোনটাও কি আপনার বাবার ঘরেরই? হ্যাঁ, বাবার ঘরেই, কিন্তু বোনটা আমার আম্মুর খালাতো বোনের কাছে, ওর কাছেই থাকে। আচ্ছা, তার মানে ছোটবেলা থেকে আসলে আপনার ওইভাবে ফ্যামিলিগতভাবে সাপোর্ট পাওয়া বা এই করা এই জিনিসগুলো ছিল না? জি বলেন। হ্যাঁ, তারপর আমি যখন এই পড়াশোনা করি, তো জেএসসি পরীক্ষা দিলাম 2015 সালে। পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেশি ভালো হয় না, রেজাল্ট হয়েছে আপনার A-। তো আমি এই জন্য পড়াশোনা বেশি করি নাই, বাসা ঘুরতাম ফিরতাম খাইতাম। তো এই জন্য প্রায় 1-1.5 বছর এভাবে ছিল। পরে আমার মামা বলছে কি, তুই গ্রামে থেকে লাভ কি, তোকে ঢাকা পাঠাই দিই। পরে আমাকে ঢাকা পাঠাই দিয়েছে। আমার এক সম্পর্কে আমার নানার স্বাস্থ্য হয়ে লাগে, তো ঢাকা গুলিস্তান বঙ্গবাজারে তার দোকান আছে কাপড়ের, তো ওখানে আমাকে দিছে। তো আমি ফার্স্ট লাগি 5,000 টাকা বেতনে, সেলসম্যান কাপড়ের দোকানে। আমি তেমন কথা বলতে পারতাম না কাস্টমারের সাথে, এমনি জাস্ট চা পানি, কাস্টমারদের সিগারেট এগুলো লাগাই দিতাম। লজ্জা অনুভব করতেন? হ্যাঁ, লজ্জা। এভাবে আমি চাকরি করতে থাকি। তো এইভাবে 1-1.5 বছর চলে যায়। 1-1.5 বছর পর এই একটা ফোন কেনা হয়। ফোন কিনে এমনি ফোন কথা হয়। তো এইভাবে একদিন আমি ফেসবুক চালাই, তো হঠাৎ করে একদিন একটা মেয়ের আমার সাথে কিভাবে যেন অ্যাড হয়, জানি না সে আমাকে অ্যাড দিচ্ছে না আমি তাকে অ্যাড দিচ্ছি, এটা আমি সঠিক বলতে পারবো না। সম্ভবত যার যেই হোক, এভাবে ফ্রেন্ড হয়ে যায়। তো একদিন ওই মেয়েটা দেখি কি একটা স্মার্ট একটা ছেলের পিক দিয়ে ফেসবুকে পোস্ট দিছে, মাই লাইফ লাইন। পরে আমি কমেন্ট করলাম কি, এটা তো ফেক পিক, আপনি লাইফ লাইন কিভাবে হয়? পরে বলছে আপনি কি প্রুফ দিতে পারবেন? পরে আমি বলছি আমি এই যে তার রিয়েল আইডি, ছেলেটা পাকিস্তানি। পরে বলছে ও আচ্ছা। পরে দেখা বলার পরে ওর সাথে এভাবে আস্তে আস্তে পরিচয় হয়, এভাবে ফেসবুকে মেসেজ করা হয়, আস্তে আস্তে ওর নাম্বারটা আনা হয়, নাম্বার আনা কথাবার্তা হয় এক পর্যায়ে বলতে অনেকদিন এমনি জাস্ট ফ্রেন্ডলি কথা হয়, নাম্বার আনা হয়, কথা বলা হয়। একদিন হঠাৎ করে আমি বলি কি, আচ্ছা আমি তোমাকে কল দিব নাম্বারে। পরে বলে কি, না নাম্বার নেওয়া হয়েছে, নাম্বারে কল দিতে হবে না, আপনি মেসেঞ্জারে কল দেন। পরে তার একদিন আর তার ওই দিনকার কথা হয় না, তারপরের দিন কথা হয় না, তারপরের দিন আমাকে মেসেজ দিছে, কই আপনি নাকি কল দেন, দিলেন না তো। পরে কল দিলাম, তারপরের দিন আমি কল দিলাম, ডিউটি করে বাসায় এসে 10টার পরে গোসল করে খাওয়া দাওয়া করে কল দিলাম। পরে কথা হইতেছে, কথা বলতেছি। তো এইভাবে কিছুদিন কথা বলা হয়। তো সময়টা হয়েছে 19-এর লাস্ট 20-এর ফার্স্ট। এই সময় একদিন হঠাৎ করে আমি কল দিছি রাত প্রায় 12:30টার দিকে। পরে কথা বলতেছি, কথা বলার সময় হঠাৎ করে আমি বললাম কি, আচ্ছা আপনার একটা পিক পেতে পারি? পরে বলছে কেন? আমি বললাম এমনি দেখবো। পরে দেয় নাই, পরের দিন পাঠাই দিছে। পরে পিকটা আমি দেখলাম, পিকটা দেখার পর আমি বললাম আপনি তো অনেক সুন্দর। পরে এইভাবে জিজ্ঞেস করলাম, এখন আমি জানি না তার বাড়ি কোথায়। পরে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়? সে বলল আমার বাড়ি মাদারীপুর। আমি বললাম ও আচ্ছা ভালো। পরে এইভাবে কথা বলতে এক পর্যায়ে আমাদের মাঝে একটা রিলেশন হয়ে যায়। তো রিলেশন হয়ে যায়, কিন্তু ও তো হিন্দু আর আমি তো মুসলিম, কিন্তু ও জানে না যে আমি মুসলিম আর আমি জানি না ও হিন্দু, কারণ এই টপিক নিয়ে কখনো কথা হয় নাই। তো এইভাবে আস্তে আস্তে রিলেশনটা হয়ে যায়। রিলেশন হওয়ার পর বেশ কিছুদিন এভাবে যায়। যাওয়ার পর হঠাৎ করে একদিন আমি বললাম কি, আচ্ছা আমি তোমার সাথে দেখা করবো। ও বলছে এখনো দেখা করেন নাই? না, এখনো দেখা করি না, এমনি ফোনে ভিডিও কলে কথা হয়। আমি বললাম, ও বললে আচ্ছা কোথায় দেখা করবো? তখন জানতেন আপনি ওর ধর্ম আলাদা আপনার ধর্ম আলাদা? না, এখন আমি জানতাম না, তখনও জানতাম না। ওর নাম ও আমাকে বলছে পায়েল, কিন্তু ওর অরিজিনাল নাম হয়েছে অধরা ওরফে পিয়া। তো এইভাবে
আমি বললাম কি আচ্ছা ঠিক আছে। পরে ও বলছে যে আচ্ছা তুমি শিবচর আসো। আমি বললাম শিবচরটা কোথায় আবার? পরে আমার এক ফ্রেন্ড আছে, ওর বাড়ির মাদারীপুর, ওকে জিজ্ঞেস করলাম। পরে আমি তখন তো আর পদ্মা সেতু হয় নাই, তখন আমি ওর সাথে দেখা করতে যাই। ও শিবচর 5 চর আসে। তো ওই দিনকে আমি প্রায় 9টার ভিতরে শিবচর গিয়ে পৌঁছাই। তো ওই শিবচর গিয়ে পৌঁছানোর পর ওর সাথে এভাবে সারা প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। শিবচর, 5 চর, তারপর সূর্যনগর, আরো অনেক জায়গা আছে এই এলাকায় রেস্টুরেন্টে ঘোরাফেরা হয়। তো ঘোরাফেরা আসার পর আমরা বাড়ি আসি দুজন, ওর বাড়ি চলে যায়, আমি আমার ঢাকা এসে পড়ি। ঢাকায় আসার পর একদিন হঠাৎ করে ওর সাথে আমি প্রায় 3-4 দিন আমি কথা বলা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমি জাস্ট দেখতেছিলাম যে আমায় কতটা ভালোবাসি, কতটা মিস করে। হ্যাঁ। পরে দেখি যে 3-4 দিন পর ফোন দিয়ে কান্নাকাটি করতেছে এই সেই। তো এভাবে আরো রিলেশন হয়ে যায়। পরে আবার আরেকদিন দেখা করি ওই শিবচরে গিয়া, দেখা করে বাসায় আসি। তো বাসায় আসার পর হঠাৎ করে আমি ওর কাছে আমাদের মাঝে কিছু নেগেটিভ পিক আসা, ও আমার নেগেটিভ নেয়, আমি কিছু ওকে নেগেটিভ পিক দিই, এভাবে হয়। হওয়ার পর ও অ্যাকচুয়ালি অনেক ফোন, আমি বলতে চাচ্ছি না ডাইরেক্টলি, ফোনের ভিতরে ভিডিও কলে মানে অনেক অনৈতিক সম্পর্ক, হ্যাঁ অনৈতিক সম্পর্ক হয়। তো যাই হোক এভাবে কিছুদিন হয়ে, তো এর মধ্যে চলে আসছে ঈদ। তা রিলেশনটা আমি এখনো যাই না যে ও হিন্দু আর আমি যাই, ও জানে না আমি মুসলিম। গ্রামের বাড়ি যাই, গ্রামের বাড়ি যাওয়ার পর ঈদের 3-4 দিন পর, 3 দিন আর 4 দিন পর শুক্রবার আসে। আমি তো শুক্রবার নামাজ পড়তে যাব। তো ওর সাথে কথা বলতে থাকি, কথা বলি। পরে কথা বলার পর 11টা বাজে ফোন কাটতে দিয়ে, পরে আমি গোসল করতে যাই, গোসল করে নামাজ পড়তে যাব। হঠাৎ করে ফোন দিছে। পরে আমি বললাম কি আচ্ছা তুমি রাখো, আমি নামাজে যাব। ও বলছে নামাজ মানে কি, তুমি কি বলতেছো এসব? আমি বলতেছি মানে কি, নামাজ পড়বো, আবার এখানে কি বলতেছি এর মানে কি? পরে বলছে তুমি নামাজ পড়বা কেন? ও আচ্ছা, এর মাঝে আমি কিছু কথা বলি। আমি মাঝে মাঝে ফোন দিলে ও জিজ্ঞেস করতো কেমন আছো, পরে বলতাম আলহামদুলিল্লাহ। ও বলতো আচ্ছা আলহামদুলিল্লাহ এটা মানেটা কি, আমি কিছু বুঝতেছি না। আমি বলছিলাম আজব তো, আলহামদুলিল্লাহ মানে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি বা ভালো কিছু বা এরকম কিছু বুঝায়। পরে বলছো জানি না কি তুমি বলতেছ, কি বুঝে আমি বুঝি না। পরে আমি বললাম যে নামাজ যাবো। পরে আচ্ছা বলছি কি আচ্ছা তুমি রাখো, তুমি কোথায় যেন যাবা, যাও, ওখান থেকে আইসা ফোন দিও। পরে আমি নামাজ পড়ে আইসা ফোন দিলাম 2টা বাজে। ফোন দেওয়ার পর ও বলছে আচ্ছা একটা কথা বলবো। আমি বললাম কি? পরে বললো যে আচ্ছা তুমি কি হিন্দু না মুসলিম? পরে আমি বললাম আমি মুসলিম, কেন তুমি কি? পরে বললো ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরে আমি বললাম কান্নাকাটি মানে কি, তুমি কি? আমি তো হিন্দু। পরে দুজনের ভিতরে অনেক কান্নাকাটি হয়। পরে ও বললো যে তুমি আমাকে আগে বলো না কেন? আমি বললাম যে তুমি আমাকে আগে বলো না কেন? তারপর এইভাবেও আর ও আমার নাম্বার, আমার যত বড় ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, তারপর যেখানে মানে সম্ভব ইন্টারনেটের বা ফোন নাম্বার সব ব্লক লিস্টকে ফেলাই দেয়। পরে আমি 2-3 বার ফোন দেওয়ার ট্রাই করি, পরে আরও ফোন দেয় না, রেসপন্স করে না। পরে একদিন 10-15 দিন পর ও আমাকে হঠাৎ করে ফোন দিছে। ফোন দিয়া বলতেছি কি আচ্ছা যাই হয়েছে আমি তোমাকে বলতে কখনো পারবো না, আমি প্রয়োজনে আমার ধর্ম ত্যাগ করবো না। ও আমাকে বলে তুমি ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাও। আমি বললাম কি দেখো এটা আমার পক্ষে কখনো সম্ভব না, প্রয়োজনে এইটা কি কখনো হয়? আর আমরা কি কোনো সেলিব্রিটি বা এরকম কিছু যে আমরা একটু সাধারণ ঘরের ছেলে, এগুলো কখনো আমাদের আশপাশের লোকজন মানবে না, বন্ধু বান্ধব মানবে না, এটা কখনো সম্ভবই না। পরে এভাবে এমনি জাস্ট কথা বলতে থাকি ফ্রেন্ডলি। পরে ও কি আচ্ছা আমি মুসলিম হয়ে যাব। পরে কয় আমরা চলো বিয়ে করি। পরে আমি বললাম কি দেখো বিয়ে করব, আমি মাত্র জব করি 7-8-9 হাজার টাকা বেতনে, এটা কিভাবে সম্ভব? পরে ও কান্নাকাটি করতেছে, এই সেই আত্মহত্যা করবে, এই হাত কাটে, এই করে পাগলামি শুরু করছে, পাগলামি করে। তারপর আমি বললাম কি যে আমি বিয়ে করব, দেখো বিয়ে করতে ঢাকা বাড়িতে বাসা ভাড়া নিতে হয়, বাসা ভাড়া আগে অ্যাডভান্স করতে হয়, তারপর আমরা অনেক একটা বাসার জিনিসপত্র কিনতে হয়। তো আমার কাছে তো কিছুই নেই, আর আমি যা স্যালারি পাই তো আমি নিজে চলতে পারি না, আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশি ভালো না, আমার মা ছাড়া দুনিয়াতে কেউ নেই, আমার মাকে কিছু টাকা দিতে হয়। কিন্তু আমি এই 8,000 টাকা থেকেই যা পাই ওখান থেকে আমি বাসে আমি নিজে চলি আর আম্মুকে কিছু দেই। পরে ও বললো কি আচ্ছা আমি তোমাকে টাকা দিতেছি। ও বললো কি আমার হাতে একটা সোনার আংটি আছে, এই আংটিটা আমি কুরিয়ার করে পাঠাই। আমি বললাম যে কুরিয়ার করে আবার কিভাবে পাঠাবা? পরে বলছে তুমি দেখো। পরে সকালে বলছে, পরে বিকালে করলো কি ওই আংটিটা নাকি বিক্রি করছে ওর এই যে মাদারীপুরের স্বর্ণকার পট্টি না কোথায় যেন বিক্রি করে আমাকে বল তুমি বিকাশ নাম্বার দাও। পরে বিকাশ নাম্বার দিলাম, পরে ও 8,000 টাকা পাঠাইছে। টাকা পাঠানোর পর আমি টাকাটা আমার কাছে রেখে আমি আবার ওর ঘুরেতেছি, বলছি আজকে না কালকে, কালকে না পরশু, দেখো হবে না কখনো। এই ও বুঝ মানেই না, কান্নাকাটি করে, পাগলামি করে, এই সে কিন্তু এভাবে কান্নাকাটি করে। পরে এর মধ্যে আবার আমরা একদিন দেখা করি। দেখা করতে আমি বলি কি আচ্ছা আমি
গাড়িতে বাড়ি যাব। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আসলে আসো, আমরা দেখা করি। ও বললো কোথায়? মাদারীপুর। তো ও বলে আচ্ছা আমি ওখানে আসো, তুমি ওখান থেকে নাইমো, ওখানে আমরা দেখা করি। পরে ওখানে 1-1.5 ঘন্টা দেখা হয়। পরে ওইখান থেকে আমি বাড়ি চলে যাই। বাড়ির থেকে আবার এর মাঝে চলে আসে কোরবানির ঈদ। কোরবানির ঈদে আমি কোরবানির আগে ছিল লকডাউন। তো কোরবানির 6-7 দিন আগে সম্ভবত লকডাউনটা খুলে দিছে, আমার স্মরণ নেই। তো ওই সময় আর কি ও বলতেছি আচ্ছা এই লকডাউন যাক, লকডাউন গেলে আমরা এই যে কোরবানির পর আমরা তুমি একটা টাইম বের করো, ওই দিনকে আমরা বিয়ে করব। পরে বললাম কি আচ্ছা ঠিক আছে। তো এইভাবে কোরবানি আসার পর আমি দোকান থেকে কিছু টাকা বেতন পাই, কিছু বোনাস পাই, মিলে জিলে প্রায় 70-80 হাজার টাকা বোনাস পাই। তো আমি আমি প্রত্যেক বাড়ি গিয়ে আমার আম্মুকে আমার হাতে 5-7 হাজার টাকা রাখি হাটটা আম্মুকে দিয়ে দেয়। কিন্তু আমি আম্মুকে মাত্র 10 হাজার টাকা দিয়ে বলছি কি এবার তো লকডাউন গেছে, বছরের ব্যবসা বেশি ভালো যায় না, এই জন্য আমাকে বেশি টাকা দেয় নাই, যে তোমাকে এইটাই দিলাম। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমি বাড়িতে সবসময় বাড়ি গেলে প্রায় 10-15 দিন থাকি, কিন্তু আমি 2 দিন থাকেই বলছি কি যে লকডাউন ছিল তো মার্কেট বন্ধ ছিল, এর জন্য ঈদের পর তাড়াতাড়ি লকডাউনে দোকান খুলবে, আমি ঢাকা যাই গিয়া। পরে কয় কি হয়েছে? পরে আমি ঢাকা এসে পড়ছি। আইসা ও তো বিয়ে করার জন্য পুরো প্যারা দিতেছে। পরে আমি আমার এক ফ্রেন্ডকে বললাম কি দেখ এরকম একটা বিষয়। পরে ও বলে বিয়ে করবি কর, আমি দেখতেছি। পরে আমি যার কাছেই বললি যে মেয়ে হিন্দু, আমি ছেলে, কেউ আমাকে সাপোর্ট দিতেছে না, কিন্তু আমি নিজেই বেশি বুঝছি, নিজেই তেরামি করে আমি নিজেই বিয়ে করতে, আমি নিজেই রাজি, বাকি সবাই রাজি? হ্যাঁ, বাকি সবাই রাজি। আমি যাকেই বলছি বিষয়টা দেখ, আমার বন্ধু বান্ধব যায়, আমি কিন্তু আমার ফ্যামিলিকে আমি কখনো বলি নাই, কিন্তু এমনি ফ্রেন্ড যা ক্লোজ আছে তাদের কাছে বলছি। পরে এভাবে বলার পর কেউ আমি মানতেছি না। পরে এখন ওকে আবার আমি একদিন বললাম কি আচ্ছা ঠিক আছে তুমি ভিডিও কল দাও, আমরা তো বিয়ে করবো, চলো তুমি তো মুসলিম হতে হবে, আমি এরকম বলছি যে মুসলিম হতে হবে, কলেমা শাহাদাত পড়তে, তোমার ধর্ম ত্যাগ করতে হবে, সবসময় নামাজ পড়তে হবে, গরুর গোশ খেতে হবে, তারপর তোমাকে বোরকা পরে চলতে ফিরতে হবে, পুরো হিন্দু ধর্ম থেকে আলাদা হয়ে যেতে হবে, তুমি কি রাজি? পরে বলছে হ্যাঁ। পরে একদিন ভিডিও কল দিয়া বললাম কি বললাম তুমি উজু করো তো। পরে ও বলছে আমি তো পারি না। পরে আমি বললাম কি এভাবে উজু করো। ও এভাবে উজু করছে। পরে আমি বললাম কি যে তুমি কালেমা শাহাদাত পড়ো। বলছে আমি তো এটা কখনো শুনিই নাই। পরে আমি ওকে বললাম কালেমা শাহাদাত, ও বললো। পরে আমি বললাম কি একটা ইউটিউবে একটা ভিডিও ডাউনলোড করে মেসেঞ্জার দিয়েছি। আমি বলছিলাম কি এটা তুমি শুনো আর এটা তুমি মুখস্থ করো। পরে এক পর্যায়ে আস্তে আস্তে মুখস্থ করে ফেলছো এটা। পরে আমি বিষয়টা আমি কারো কাছে বলতে পারতেছি না যে হিন্দু মেয়েকে আমি বিয়ে করবো, এখন আমি কি করতে পারি। পরে আমি ইউটিউবে একটা ভিডিও দেখে লিখলাম কি যে হাউ টু কোড ম্যারেজ। পরে এইভাবে একটা ভিডিও চলে আসলো, ওখান থেকে দেখি অ্যাডভোকেটের নাম্বার। পরে আমি ওই অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করি, উনি ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। পরে উনি বললাম আচ্ছা এটা কোনো ব্যাপার না, আপনি কবে বিয়ে করছেন, কিভাবে করবেন, আপনি বলেন, আপনি চলে আসুন। এর মাঝে একটা কথা বলি, বলতেছে কি আচ্ছা চলো আমরা স্পেশাল ম্যারেজ করি। পরে আমি বললাম কি এটা কি হবে? স্পেশাল ম্যারেজ হয়েছে তুমি তোমার ধর্ম পালন করবো, আমি আমার ধর্ম পালন করবো। আমি বলছিলাম কি এটা কখনো সম্ভবই না। পরে যাই হোক, পরে আমি ওই উকিলকে বললাম, উকিল বলতেছে যে আপনারা প্রথম ও এপিটুপিট করে প্রথম মুসলিম হবে, মুসলিম হয়ে তারপর আপনারা দুজন বিবাহ করবেন। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি একটা বাসাটা হচ্ছে টিন শেড, 4 কিলো ওয়াল। তো বাসাটা ভাড়া হচ্ছে 4,000 টাকা। তো আমি 1,000 টাকা অ্যাডভান্স দিয়ে ওই রাশেদ আমার বন্ধু, ওর মাধ্যমে পরিচয়, বেশি অ্যাডভান্স দিতে হয় না, 1,000 টাকাই অ্যাডভান্স দিয়ে বাসাটা নিলাম। বাসা নেওয়ার পর আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না, ওই যে বোনাস পাইছিলাম ওইখান থেকে কিছু টাকা রেখে দিছি। তো ওই টাকা দিয়ে একটা ল্যাপ কিনলাম, একটা তোষক কিনলাম, একটা বালিশ কিনলাম, 2টা বালিশ কিনলাম, একটা কোল বালিশ কিনলাম। মোটামুটি বাসায় সাংসারিক যা লাগে টুকটাক প্রায় 40,000 টাকার ভিতরে আমি কিনছি, টুকটাক আর কি যা লাগে সামথিং 2জন মানুষের ভিতরে। তো ওকে বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তাই আমরা সেপ্টেম্বর মাসের 2 তারিখে বিবাহ করব। ও বললো আচ্ছা ঠিক আছে। তো আমি মোবাইলে দেখি ক্যালকুলেটর, করে মুসলমান হয়ে গেছে? না, মুসলমান এখনো হয় নাই। তো সেপ্টেম্বর মাসের 2 তারিখে আমি দেখি কি যে বৃহস্পতিবার। তো আমি বসকে বললাম, না এখনো বলি নাই বসকে। তো আমি বাসা নিলাম, বাসা নেওয়ার পর এর মধ্যে হঠাৎ করে এভাবে কথা বলতে থাকি, আমাদের তো বিবাহ করবোই। তো তারিখটা হয়েছে আপনার গিয়া 25-26 তারিখে। কারণ হঠাৎ করে শুনি ওইভাবে কথা বলতেছি। তো 31 তারিখে আমি দোকান থেকে আসতেছি, তখন বাজে 9টা। 31 ও আমাকে ফোন দিয়ে কান্না করতেছে। আমি বললাম কি হয়েছে? পরে বললো কি আমার বাবা নেই। আমি বললাম কি বলতেছো? পরে ও কান্নাকাটি করতেছে, এই সেই, আমার দুনিয়াতে আর কেউ নেই, আমার মা আমাকে বেশি ভালোবাসে না। তো আমি বললাম কি তোমার মা তোমাকে ভালোবাসে না কেন, কি হয়েছে? তোমার মায়ের থেকে আর পৃথিবীতে আপন কে আছে? ও বলছে না, আমার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমার বাবা,
আমার বাবা চলে গেছে, এখন আমি আর এখানে এক সেকেন্ড থাকবো না, আমার বাবাকে আমি দাহ করে আমি তোমার কাছে সাথে সাথে চলে আসবো। পরে আমি ওকে অনেক বুঝাইতেছি, ও কিন্তু কিছুতেই বুঝ মানতেছে না। বুঝ না মানার কারণে তো 31 তারিখে তোর বাবা মারা গেল। ওর বাবাকে যেটা হিন্দু ধর্ম যেটা করা হয় পুরানো হয়, ওকে পুরানো হয়েছে, আমাকে পিক ঠিক দিল এই সেই। ওর মা অজ্ঞান হয়ে গেছে, ওর ভাই অজ্ঞান হয়ে গেছে, আমাকে কান্নাকাটি করতেছে। তো আমি বললাম কি দেখো কান্নাকাটি করে কি লাভ কি, যা হওয়ার হয়ে গেছে। তো আমি বললাম কি আচ্ছা যাই হোক, আমি বাসা ভাড়া নিছি, তারপর মালামাল কিনছি, এটা সমস্যা নাই, দরকার হলে আমি আরো 1 মাস পরে বিবাহ করি। ও কিছুতেই মানতেছে না, কান্নাকাটি করতেছে এই সেই। তো আমাকে বলতেছে তোমার নামে আমি তোমার কাছে আমার পিক আছে, আমি তোমার নামে পর্নোগ্রাফি মামলা দিব এই সেই আমাকে বলতেছে। আমি বললাম কি আমি তখন মামলা সম্বন্ধে এরকম কিছু বুঝতে পারি না, পর্নোগ্রাফি মামলা কি এটা আমি বুঝতেছি না। তো আমার কাছে ওর অনেক পিক ছিল নেগেটিভ। ও আমাকে বলার পরে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে 2 তারিখে আমি আসতেছি, বিবাহ করব। ওকে, পরে এর মাঝে ওই অ্যাডভোকেটের সাথে কন্ট্যাক্ট হয়েছে যে উনি 7,000 টাকার ভিতরে আমাদের অ্যাপিডুপিট করে বিবাহ করে দিবে। বললাম কি দেখ বন্ধু এরকম একটা উকিলের লাগে পরিচয় হয়েছে, এই কথা। পরে বলছি দেখ আমার একটা পরিচিত উকিল আছে, আমার একটা ভাই আছে, তো ও একবার ও 2টা বিয়া করছে, ওর প্রথম বউ মামলা দিছে, পরে ওকে 10 দিনের ভিতরে বাইরে হয়েছে। উকিল আমার পরিচিত, ওর সাথে কথা বলে দেখ কয় টাকা লাগে। পরে ও নাম্বার দিয়ে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে উনি বলতেছে কি 5,000 টাকার ভিতরে পারবে। আমি বললাম কি আমার কাছে টাকা নাই, উনি আছে 7,000, উনি আছে 5,000, তা ওনার মাধ্যমে করি। তো ওনার মাধ্যমে করলাম। তো ওনাকে বলা হলো যে অমুক তারিখে বিবাহ করতে হবে। পরে এর মাঝে আমি বলি, পরে আমি বললাম কি উকিলকে বললাম যে কি লাগবে। উকিলে বলে যে মেয়ের একটা জন্মদিনের কাগজে ফটোকপি লাগবে আর 2 কপি ছবি লাগবে। আমি অদরাকে বলি যে আচ্ছা তো এটা লাগবে। ও অদরা ওর জন্মদিনের কাগজের ছবি তুলে পাঠা আর 2টা ছবি তুলে পাঠা, আমি ওটা কম্পিউটার থেকে বের করে নিই। বের করার পর উকিলকে বলে আমরা অমুক তারিখে বিবাহ করব। উকিল বলে ঠিক আছে। পরে আমি 2 তারিখে সেপ্টেম্বরের 2 তারিখে আমি সকাল 5টা বাজে ঘুম থেকে উঠা মাদারীপুর যাই সার্বিক বাসে গিয়া ও বলে যে তুমি মাদারীপুর আইসা নাজিমউদ্দিন কলেজের সামনে আইসা আমাকে ফোন দিবা। পরে আমি নাজিমউদ্দিন কলেজের সামনে আইসা ফোন দিলাম, ও বলছে ঠিক আছে আসতেছি। 1 মিনিট ফোন দেওয়ার 1 মিনিট 2-3 মিনিট ভিতরে ও আইসা পড়ছে। তো ও আসছে, আসার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো ঢাকা আসি আস্তে আস্তে হয়ে যায় অনেক লেট, প্রায় 3টা বেজে যায়। পরে আমি উকিলকে ফোন দিলাম, মামা আমরা তো আইসা পড়ছি, আপনি কোথায়? পরে বলছি উনি বললো কি আপনি ন্যাশনাল হাসপাতালের সামনে ওই সোজা বার ভবন, আপনি বার ভবনে সরাসরি ঢুকে যান। পরে বার ভবনে গেলাম। এর আগে তো আমি অধরার জন্মদিনের কাগজের ফটোকপি, তারপর 2 কপি ছবি, আমার জন্মদিনের কাগজের ফটোকপি 2 কপি ছবি দিছি। উনি সবকিছু রেডি করে রাখছে এপিডুপিট, শুধু আমাদের সিগনেচারের বাকি। তো আমরা ঢুকলাম, ঢোকার পর উনি আসলো, একটা কাজী নিয়ে আসছে। এখন উনি বলছে সাক্ষী আনছেন। পরে আমি আমার 2-3টা ফ্রেন্ডকে ফোন দিলাম, ওদের নামগুলো আমি বলতে চাচ্ছি না। তো ওরা আসলো, আসার পর বললো কি উজু করাতে হবে। পরে আমি উজু করতে পাই না। পরে আমি বাথরুমে গেলাম, 2জন গিয়া ওকে আমি উজু করাইলাম, আমি নিজে উজু করলাম। পরে ওকে কলেমা পড়ালো। কলেমা পড়ানোর পর কলেমাটা পড়াইছে হুজুরে, একটা হুজুর আসছে আর একটা কাজী সাহেব। বয়স কত ছিল বিয়ের আগে? বিয়ের আগে ওর 18 বছর থেকে 3 মাস কম ছিল বয়স। তো হুজুর আসলো আমাদের, তারপর কাজী সাহেব আসলো, কাজী সাহেবে কলেমা পড়ানোর পর আমাদের ওর এপিডুপিট করলো। ও এপিডুপিটে যেটা লেখা থাকে যে আমি স্বইচ্ছায় স্বজ্ঞানে ভালোবেসে আমি সাকিবকে বিয়ে করেছি, আমি স্বইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি আমার হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করলাম, এরকম কিছু লেখা ছিল। আর অনেক কিছু লেখা ছিল, আমার মনে নেই। কোর্ট কাবিন যেটা বলে, কোর্ট ম্যারেজ, যেটা কোর্টের ওটা হয়ে গেছে। পরে কাজী সাহেব বললো কি দেখো ওরও তো বয়স 18 হয় নাই, তোমার বয়স 21 হয় নাই, তো তোমার বয়স 21 হইলো, তোমার বয়স জন্মদিন কাগজ 21 হয় না, আর ওর বয়স যদি 18 হয়, ওর বয়স জন্মদিন কাগজ অনুযায়ী 18 হয় না, ওর বয়স 3 মাস বাকি আছে, তুমি 3 মাস পর আমার কাছ থেকে কাবিন নামাটা নিয়ে নিও। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে এইভাবে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর আমরা বাসায় আসি। বাসায় আসে রায়শা বাজার মোড় থেকে ওখান দিয়ে একটা রিক্সা নিয়ে একদম সোনিয়াকড়া বাসা নিই। সোনিয়াকড়া বকেট নামক একটা জায়গা, ওখানে বাসা নিই। বাসায় আসি। বাসায় আসার পর ও অনেকটা টায়ার্ড ছিল, ওর তো জামা কাপড় কিছু আনে নাই। পরে আমার ওই যাদের বউ ওর গোসল করলো, গোসল করে জামা কাপড় পরলো। পরার পর ওই ভাবিটা অনেক চালাক, ভাবি জানতো আর কেউ জানতো না ওইখানে। তো জানার পর উনি গরুর গোস রান্না করছে। ওকে ফার্স্ট টাইম সন্ধ্যার মাগরিবের আজানের পর আমরা খাবার খাইলাম।
তো আমাদেরকে সবাইকে একসাথে রাশেদ সহ আমরা সবাই একসাথে খাবার খাইতে বসলাম। সবাইকে গরু গোশ দেওয়া হলো, ওকে গরু গোশ দেওয়া হলো। প্রথম গরু গোশ খাইছে, 2-3 টুকরা খাওয়ার পর 4 টুকরা আবার বমি করে দিছে। আমি বললাম কি হয়েছে? পরে বলছে কি, দেখো আমি প্রথম টাইম খাচ্ছি তো এটা আমার পক্ষে কেমন ভালো লাগতেছে না। সমস্যা নাই, আমি তো এখন মুসলিমই, আমি এখন কন্টিনিউ খাবো, আমি নিজে রান্না করে তোমাকে খাওয়াবো। পরে বললাম আচ্ছা ঠিক আছে। পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমি আবার একটু বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর আমি 10 মিনিট থেকে আবার আইসা পড়ছি। আসার পর বাসা থেকে আর বের হই নাই। পরে ও বললো যে আমাকে জড়াই দিয়ে কান্নাকাটি করতেছে, দেখো তুমি ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই, এই সেই, আমাকে কখনো ঠগাবা না তুমি, আমি আমার বাবা নেই, আমি আমার মাকে ছাইরা তোমাকে চলে আসছি এখন, যে আমি আমার ধর্মতেও নেই, যে আমি আমার ফ্যামিলিগত বা কোনো ফ্রেন্ডলি সাপোর্ট পাবো, এখন কেবল তুমি আর আমার পিছনে দেয়াল ঠেকে গেছে এখন, আর সামনে শুধু তুমি, আমার ডানেও নেই, বামেও নেই, পিছনে নেই। এভাবে অনেক ইমোশনাল দিয়ে কথা বলতেছে। আমি বললাম, আমি আবার ওকে বুঝাইলাম। পরে এভাবে আমাদের সংসার চলতেছে। এখন ও রান্না করতে পারতেছে না। পরে আমি বললাম কি, রান্না করতে পারো না? মাও তো জানেন আপনি বিয়ে? ওই দিনকে যায় না, 2-3 দিন পর জানে আর কি। 2-3 দিন পর ওই যে ওই এলাকায় আবার আমি আমার বসের বাসা, আমার মার স্বাস্থ্য ভাই ওর বাসা, মানে আমাদের আত্মীয় স্বজন, আমার নানার ফ্যামিলির ভিতরে যত আত্মীয় স্বজন তারা ওই এলাকায় অনেক আগে থেকে থাকে, অনেক লোকাল ওই এলাকারই। পরে আমার এর ভিতরে আমার আম্মু যাই না গেছে। আম্মু যাই না, আমাকে আম্মু সরাসরি আমাকে ফোন দেন। আমার এক বন্ধুকে দিয়ে ফোন দেওয়া হয়েছে। ফোন দিয়ে আমাকে বলতেছে যে তোমার মা তোমাকে তেজ করে দিছে, তোমার সাথে আর কোনো কথা নাই। পরে আমার আম্মুকে ফোন দিয়েছে, আমার আম্মু আর ফোন ধরে না। পরে আমার মামিকে দিয়ে ফোন ধরে বললো কি যে তুমি তোমার মতো থাকো, আমরা আমার মতো থাকি, তুমি আর আমাদের বাড়ি আসবা না, তুমি তোমার মতো থাকো। পরে আমি দেখি এই কথা অনেক একজন এক এক কথা বলে, আমি কেউ সাপোর্ট দিতেছে না। গেলাম দোকানে, বসে বলতেছে, কেউ আমার বস কেউই কিছু বলে না, আমার সাথে কেউ কথা বলে না। পরে আমি জিনিসটা বুঝতে পারছি, বুঝতে পারার পর আমাকে কেউ মেনে নিতে চাইতেছে না। পরে বসের এক বন্ধুকে দিয়ে আমাকে বললো যে এটা কেউ ভালো কাজ করছে, এই কাজটা কেউ ঠিক হয়েছে, ও বিবাহ করবে, আমাদের কাছে বলতো। তো ও কি করলো, বিবাহ করছে ভালো কথা, একটা মুসলিম মেয়েকে বিবাহ করতো, কিন্তু হিন্দু মেয়েকে বিয়ে করছে। ও তো মরছে, ওর ভবিষ্যৎটা, লাইফটাই শেষ করছে, ওটাও ভালো বুঝো। পরে ও রান্না করতে পারতেছে না, তো রান্না করতে না পারার কারণে ভাবি আস্তে আস্তে ওকে রান্না করে শিখেছে। কিন্তু সকালবেলা ঘুম থেকে, আমি তো সকাল 7টা বাজে ঘুম থেকে ওইটা ডিউটিতে চলে যেতাম, কিন্তু ওকে আমি সকালবেলা ঘুম থেকে ওইটা ওর জন্য আমি নাস্তা এনে দিয়ে যেতাম। আবার দুপুরে রান্না করার জন্য আমি রাতে বাসা আসার সময় ওর জন্য বাজার নিয়ে আসতাম। দুপুরে রান্না করে ও নিজে খাইতো, আর রাতে রান্না করতো, আমরা দুজনে খাইতাম। তো এভাবে প্রায় 20-21 দিন চলে যায়, আমাদের ভালোই সংসার চলতে আছে, আমি মনে করি কোনো সমস্যা নাই। তো হঠাৎ করে একদিন আমি ডিউটিতে গেছি, 3টা বাজে, ওই রাশেদ আমাকে বলতেছে আমার কাছে, আমি হয়েছি সিটি প্লাজা মার্কেটে, হয়েছে বঙ্গ মার্কেটে, প্রায় 2-3 মিনিট দূরে, পুলিশ হেডকোয়ার্টার পাশে। পরে আমার কাছে আসছে, বললো কি বাসায় কি কিছু হয়েছে? আমি বললাম কি না, কি হয়েছে? ওর ফেসবুক আইডি ডিএক্টিভ, আমার ফেসবুক আইডি ডিএক্টিভ, ওর নাম্বার, ওর যেটা সিম ব্যবহার করতো ওর সিমও বন্ধ, আমার সিমও বন্ধ। আর ওর একটা ফোন আছিল, ওর ফোনের সিম, ওর যে ফোনের সিম, ওই সিম দুইটা আমি নিয়ে আসছি, আমার কাছেই ছিল, আর আমার সিমও বন্ধ। নতুন একটা সিম নিছি, ওর ফোন আছে। পরে ও বলতেছি কি তোমার ফোনটা আমার কাছে দিয়ে যাও, আমার এখানে থাকতে ভালো লাগে না, আর তুমি ফোনে এমনি দিয়ে যাও। কিন্তু আমার কেমন একটু সন্দেহ হইতেছে, এই জন্য আমি ওর ফোন বাসায় দিতেছি না। ফোন বাসায় না দেওয়ার কারণে ও মন খারাপ করে, রাতে অনেক কান্নাকাটি করে যে আমি সারাক্ষণ বাসায় থাকি, রান্না করতে পারি না, আমি ইউটিউবে তোমার এই যে রান্না বান্নার ভিডিও দেখে রান্না বান্না শিখবো, তারপর রান্না বান্না করবো। আসার পরে বললো যে বাসায় কি কিছু হয়েছে? আমি বললাম কি না তো, কিছু হয় নাই। পরে বললো কি যে তোর বউ তো চলে যেতেছে। আমি বললাম কি হয়েছে, মানে কার সাথে কথা বলছেন? ওই যে আমার বন্ধুকে, বাড়ির যে ম্যানেজার হয় নাকি, আমার বউ নাকি গোসল টোসল কইরা রেডি হইয়া একদম ড্রেস চেঞ্জ করে একদম রেডি, ও চলে যাবে। তো আমি কিছুই জানি না। পরে চলে যাবে, পরে রাশেদ আইসা বলতেছি কিরকম, বাড়ির ম্যানেজার তো ফোন দিয়ে কইতেছে তোমার বউ তোকে এরকম পাগলামি করতেছে, চলে যাবে। পরে এখন তুমি কি করবা? পরে আমি বললাম চলে যাবে মানে। পরে আমি বসেরে বললাম কি, আমি দোকানে ছিলাম, বসেরে বললাম কি আমি একটু প্রস্রাব করবো, এই কইয়া প্রস্রাবের কথা কই আমি সোজা চলে আসি। কিন্তু আমার দোকান বন্ধ হয় 9টা বাজে, কিন্তু আমি 3টা বাজেই চলে আসছি। আসার পর আমি আইসা দেখি কি সে এক গোসল করে রেডি হয়ে একদম রেডি চলে যাবে। পরে আমি বললাম কি আচ্ছা কি অপরাধ কি, তুমি চলে যাবা হঠাৎ করে, যে আমার অপরাধটা কি, শুধু এই কথাটি জানতে চাই। পরে বলছে তোমার কোনো অপরাধ না। আমি বললাম কি কেন আসলা বা কেনই চলে গেলা, কেনই আমাকে দোষের ভাগী করলা, আমার অপরাধটা কি একটু বলো। কয় তোমার কোনো অপরাধ না, অপরাধ আমার, আমি আসছি এটাই আমার অপরাধ, আমি আমার অপরাধ স্বীকার করে আমি চলে যাচ্ছি। পরে আমি বললাম কি ঠিক আছে চলে যাও।
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মাদারীপুর দিয়ে আসি, চলো। পরে বলছে যে না, আমার যেতে হবে না, আমার ভাই আসতেছে। আমি বললাম কি তোমার ভাই আসতেছে মানে? আমার ভাই আসতেছে, আমার ভাইয়ের সাথে চলে যাব। পরে বাড়ির যে ম্যানেজার আন্টি বললো, আচ্ছা আন্টি কি হয়েছে? পরে বললো কি, দেখো তোমাদের ওই বাড়ির পাশের বাসায় আরেক বাড়িতে টিন শেড বাড়ি, তো ওখানে টিন শেড বাড়ি। পরে বলো ওখানে একটা হিন্দু মহিলা ছিল, ওই হিন্দু মহিলার কাছে ও মনে হয় গেছে। তো হিন্দু মহিলা ওকে বুঝাই টুজাইয়া যে কি কইছে না কইছে, ওই হিন্দু মহিলা নাকি মারে ফোন দিছে, এই যে পরে ওর মায়ে নাকি ওর ভাইরে পাঠাইতেছে। পরে বললাম ও আচ্ছা। পরে আমি মানে কি করবো, আমার মাথায় কোনো কাজ করতেছে না, পুরা মাথা হ্যাং হয়ে গেছে। পরে আমি আর ওকে বাধা দিলাম না, ওকে একটা গালিও দিলাম না, ওকে একটা কিছু খারাপ কথাও বললাম না, ওকে একটা থাপ্পড়ও দিলাম না। আমি বললাম ঠিক আছে চলে যাও। পরে আমি রাশেদকে বললাম, রাশেদ কি করবো এখন? ও বলছে সমস্যা নাই, ওর ভাই আইতেছে, ওর ভাই রাতে তুইলা দে, আর তুই কোনো জায়গায় গেলে এটা ঝামেলা হইতে পারে, যদি মাইয়া হারা নিয়ে কয় যে নেই পাই নাই, এটা বড় ধরনের ঝামেলা হইতে পারে। তো ওই যে এর মধ্যে বাড়িওয়ালা চলে আসে, বাড়িওয়ালা আঙ্কেল বলে কি, আচ্ছা তুমি একটা স্টাম্প নিয়ে আসো, স্টাম্প ওই মেয়ের সিগনেচার রেখে দাও, যদি মামলা টামলা করে তাইলে বা কোনো ঝামেলা করলে তাইলে জানি কিছু না হয়। পরে আমি দৌড়িতে একটা স্টাম্প নিয়ে আসলাম 100 টাকার স্টাম্প। আনার পর ওকে বললাম আচ্ছা তুমি এখানে লেখো। ও বলে কি লিখবো? আমি বললাম যে আমি স্বেচ্ছায় বিয়ে করছি, স্বেচ্ছায় আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি এবং স্বেচ্ছায় আমি চলে গেছি, এগুলো লেখা আর নিচে একটা সিগনেচার করো। ও সিগনেচার করছে। আমি বললাম ঠিক আছে, আমি আর চললাম না। হঠাৎ করে শুনি কি ওর ভাই আসতেছে। প্রায় 3টা থেকে মাগরিবের আজানের একটু পরেই রাশেদ আমাকে ফোন দিল, কিরে তুই কই? পরে আমি বললাম কি আমি তো এই যে যাই, একটু ওই যে শনিয়াখড়া স্ট্যান্ডে আয়। আমি বললাম কি হয়েছে? আয় কাজ আছে। মানে এই সে ওর ভাই ত্রিপুল লাইনে ফোন দিছে, ত্রিপুল লাইনে ফোন দিয়ে পুলিশ আনছে। পুলিশ আইনা আপনার গিয়া যাত্রাবাড়ি থানার থেকে পুলিশ আসছে 4 জন, আর একজন আসছে আপনার গিয়া ওই যে আনসার গাড়ি নিয়ে আসছে। তা আমি ওকে এর মাঝে ওর ভাই বলছে কি যে ভাই আমি তো চিনি না, আপনাদের কোনো ক্ষতি করবো না, আমি আমার বোনের নিয়ে যাবো, আমি সোনিয়াখড়া স্ট্যান্ডে আছি, আমি তো আমার আগাই নেন। পরে ওই রাশেদ গেছে। রাশেদ যাওয়ার পর রাশেদকে পুলিশকে ধৈরা ফেলাইছে, ধৈরা বলছে কি আচ্ছা ওই ওর পোলারে ফোন দে, সাকিবকে ফোন দে। পরে বললাম, পরে আমার ফোন দিয়ে ওইভাবে বলতেছে। আমি বললাম কি আমার ক্লোজ বন্ধু, 5 মিনিট আগে কথা হয়েছে, কোনো কাজে লেগে ফোন দেয় গেছি। যার পর ওর বাইরে আমি কখনো সরাসরি দেখি না, কিন্তু ওর বাইরে আমি ছবি দেখছি। ওর বাইরে দেখে দূরের থেকে আমার কেমন একটু সন্দেহ হয়েছে। পরে বললাম আচ্ছা ওর ভাই সমস্যা নাই, আমি সামনে যাই গিয়া কথা বলি। আর এটা আমাদের এলাকা, শনিয়াখড়া এলাকায় আমি অনেক দিন ধরে থাকি, এখানে 2-4-5 জন লোক পরিচিত আছে। ওর ভাই হয়েছে মাদারীপুরের, আমার কি করবে? তো গেলাম, যাওয়ার পর আমাকে পিস দিয়ে ওর ভাই রাশেদ ফোন দিয়ে সামনে আসছি। আসার পরে এই যে পুলিশের আপনার আনসার আমাকে পিস দিয়ে কলার ধরছে। পরে কলার ধরার পর আমি বললাম সারেন, আপনি এটা আনসার আমার ধরতেছেন, আমার কি অপরাধ কি? পরে গেল তোমার কি অপরাধ তুমি 2 মিনিট পর বুঝবা। পরে সামনে গেলাম, দেওয়ার পর আমাকে পুলিশ 4-5 জন পুলিশ আসলো। আসার পর আমার হাতে হ্যান্ডকাপ পরে নেয়। পুলিশের যেটা আর কি গাড়ি, যেটা নিয়ে চলাফেরা করে, ওই যে গাড়ি, ওই গাড়িতে আমাকে উঠে বলে মেয়ে কোথায়? আমি বললাম কি এই যে বাসায় সামনে। পরে চল। পরে গেলাম, যার পর এই যে বাসা নিয়ে গেলাম, নেওয়ার পর করলো নাটকটা, বললো ভাইয়া তুমি এটা কি করলা, এটার প্রয়োজন কি ছিল? তোমাকে তো আমি এগুলো বলি নাই, তোমাকে বলছি আমি শুধু একা যাবো। ওর ভাই বললো চুপ, যেটা আমি কোনো কথা হবে না, আমি যেটা করবো সেটাই। পরে এখানে পুলিশে এর মধ্যে হঠাৎ করে আমাকে হ্যান্ডকাপ পরে ফেলাইছে। এখন পুলিশের সামনে তার কেউ আসে না, পুলিশ ভাবছে যে কেউ হয়তো বলছে কেউ মামলা বা অন্য কোনো ঝামেলা বা এরকম কিছু, এই জন্য পুলিশ কেউ আসে না। আর আমার ফ্যামিলি, আমার ওখানে যারা আত্মীয় ছিল তারা কেউ শুনারা আসে না, বলছে ও শিক্ষাবাগ, ভাবছে যে মামলা ঠামলা না অন্য কোনো ঝামেলা হয়েছে। তা আমাকে যাত্রাবাড়ি থানায় নিয়ে আসছে। যাত্রাবাড়ি থানায় আসার পর আমাকে রাখা হলো একটা গারদ ঘরে। আর গারদ ঘরে গিয়ে দেখি আরো অনেক আসামি, রাতের বেলা তো ধরে আস, কেউ মাদক মামলায়, কেউ ডাকাতি মামলায়, কেউ চুরি মামলায়, বিভিন্ন কেসের আসামি, কেউ ওয়ারেন্টি, কেউ নগদ মামলা। তো আমি তো কখনো এগুলো জানি না, আমাকে ধরে আনা হলো। এর মধ্যে বলি আমাকে থানা আনার পর আমাকে ওসির সামনে নিল। ওসির সামনে নেওয়ার পর বলে কিরে তুই এত শুকনা কা, হিরণ টিরণ খাস নাকি? মানে আমি কিছুই বলতেছি না, আমি শুধু শুনতেছি যে কি বলতেছে এগুলা। বলার পর বলছে ওই যে ওসিটার নামটা বলতে চাচ্ছি না, ওসিটা হয়েছে মাদারীপুরেরই, ওর বাড়ি। বলতেছে দাদা এই যে আমার বোনকে নিয়ে আসে। এখন অদরাকে বলতেছে এই তুমি এটা হিন্দু মেয়ে হয়ে কেন একটা মুসলিম ছেলে আসলা? ও বলছে যে ওর নগদ বলতেছে যে আমি জানতাম না যে ও মুসলমান, জানলে আমি আসতাম না। মানে সম্পূর্ণ দোষগুলো আমার দিতেছে যে আমাকে ঠগাইছে। কিভাবে ঠগাইছে? ওসি জিজ্ঞেস করলো, বললো যে ও মুসলিম, কিন্তু আমাকে বলছে ও হিন্দু। কিন্তু এভাবে কখনো কথাই হয় না যে হিন্দু কে মুসলিম। আমার কাছে 2000 টাকা ছিল, আমাকে ওসি রুম থেকে বের হয়ে এক কনস্টেবল ছিল,
কনস্টেবল আমার পকেট থেকে হাতে আমার টাকাগুলো নিয়ে গেছে। এটা কোনো নেওয়ার পর আমাকে গারদঘরে নেওয়া হলো। আমার পয়েন্টে বেল ছিল, হাতে ঘড়ি ছিল, এগুলো সব নিয়ে গেছে। নেওয়ার পর আমার প্যান্টটা ছিল একটু ঢোলা, প্যান্টটা খুলে পড়তেছে। তো আমি থানার ভিতরে ওই রাতটা ছিলাম। রাতে এত পরিমাণ মশা আর ফ্লোরে ঘুমাইতে দিছে। তো সেপ্টেম্বর মাস তখন মোটামুটি শীতেই, থানার ভিতরে আর একদম ফুল মশা। তো আমাকে গ্রেপ্তার করা হলো সেপ্টেম্বরের 21 তারিখে। তো আর থানার ভিতরে রাখা, এখন আমার নামে কোনো মামলা হয় নাই। তো ওই রাতটা রাখলো, ওই দিনটা রাখলো। রাখার পর আমাকে রাতে খাবার দেয় না, সকালবেলা খাবার দিয়েছে ভাত আর ওই যে কি যেন একটা মাছ, এত পরিমাণ ঝাল। আমি আর ভাতটা খেয়ে আমার টেনশন, আমি শুধু কান্না করতেছি। কান্না পর এক পুলিশে রিকোয়েস্ট কইরা, আমার এক পকেটে 100 টাকা ছিল, ওই টাকাটা পুলিশকে 100 টাকা দিয়ে বললাম কি আচ্ছা আমার মাকে একটু ফোন দিয়ে বলেন যে এই অবস্থা। আমার মা নাকি ফোনে ধরে না, যাই হোক ফোন ধরে নাই। পরে বিকাল 3টা বাজে, 3টা, 3:30, 4টা নাগাদ মাদারীপুর থেকে হাইজনিয়া ওর চাস্তো ভাই আসছে, আর 2টা পুলিশ আসছে, আর একটা দারোগা আসছে, আর একটা মহিলা পুলিশ আসছে। আইসা বলছে যে তোমাদেরকে মাদারীপুর নেওয়া হবে। আমি বললাম কেন? তোমার মামলা হইবে মাদারীপুর থানায়। এখন আমার নাই মামলা হয় নাই বলছে। আমি বললাম, আমি আর কিছুই বলতেছি না। আমার হাতে হ্যান্ডকাপ পরালো পিছন দিক দিয়ে, হ্যান্ডকাপ পরে এক হাইজের ভিতরে ভরলো, আমাকে বসালো সামনে। পরে মাদারীপুর নিয়ে গেল, মাদারীপুর থানায় নিল। নেওয়ার পর মাদারীপুর যাইতে যেতে বাজে গেছে রাত 2টা পর পুলিশে বলে কি সাকিব তুমি কি খাওয়া দাওয়া করছো? আমি বললাম কি না। পরে পুলিশে দেখলাম 2টা পরাটা আর একটা ডিম নিয়ে আসছে। আমি বললাম আমি তো খাই নাই, আমি 3 দিন মতো কিছু খাইতেছি না। পরে সকালবেলা ঘুম থেকে ঘুমাই পড়ছি ফ্লোরের ভিতরেই। ঘুম থেকে উঠছে 9টা বাজে। 9টা বাজার পর পুলিশ আসলো, আসার পর আমাকে বের করলো। বের করার পর ওসি সামনে নিল। ওসি আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে এই সেই। পরে আমার সাথে আবার ওই বাসায় যে আমাদের বিবাহ হয়েছিল, যে এপিটুপিট, তারপর কোর্ট ম্যারেজের কাগজগুলো, ওইটার কাগজের ফটোকপি, ওই কাগজটা আমার কাছে ছিল। তো ওইটা থাকার পর পুলিশে দেখলো, ওই মাদারীপুর থানার ওসি দেখলো। দেখার পর বলছে তোমরা বিবাহ করছো এই সেই। বললো কি যে ঠিক আছে। পরে ওকে জিজ্ঞেস করলো ও কি তোমাকে জোর করে নিছে, সাকিব কি তোমাকে জোর করে নিছে? তখন বলছে যে না, নেয় নাই। পরে আমাকে বল তুমি কি জোর করে নিছো? পরে আমি বললাম কি না, একটা মেয়েকে আমি কিভাবে মাদারীপুর থেকে ঢাকা জোর করে নিই, এটা কিভাবে সম্ভব হয়? পরে বললাম ও আচ্ছা, সেটা আদালতে দেখা যাবে। পরে আমি আর কিছু বলি না। পরে বলছে ওকে নিয়ে যা। এরপর আমার নামে মামলা করলো। আমি তো জানি না কি মামলা করছে। পরে সকালবেলা আমার মামাকে ফোন দিয়েছি, আমার মামা আসলো। মামা আসার পর আমার মামার সাথে এক নানা ছিল মাদারীপুরের, উনি আমার নানা আসলো। আসার পর আমাকে নিল, যে ওইখানে মামলা করে আর কি, ওই অফিসটায় নিল। নেওয়ার পর আমার ওই যে নানা আসলো, আইসা বললো ওকে গ্রেপ্তার করছেন কেন? পরে বললো না মামলা আছে। কি মামলা? পরে বলে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনের 7:30(9)(1) অপহরণ, নির্যাতন, ধর্ষণ, এই মামলা করলো। পরে বললাম ও আচ্ছা ঠিক আছে। পরে আমাকে কোর্টে চালান দিল। কোর্টে চালান দেওয়ার পর গারদঘরে পাঠাইলো। গারদঘরে পাঠানোর পর তখন তো মোটামুটি করোনা ছিল। করোনা আসামিদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে উঠানো হয় না। যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে 2-1 মিনিটের জন্য উঠানো হয়, না তো না। আমাকে আর কোর্টে উঠানো হয় নাই। আমার বিরুদ্ধে কি জবানবন্দি দিছি, কি বলছে আমি সেটা সঠিক জানি না। তো আমাকে সন্ধ্যাবেলা আমাকে চালান দিবে জেলে। তো এর মধ্যে দেখি কি আর ভাই মা ফ্যামিলির ভিতরে যত আত্মীয় স্বজন আছে ওরা সবাই যে কোর্টের গেটে দাঁড়াই আছে, সবাই বলতেছে ওই ছেলে ওই ছেলে ওই ছেলে। পরে আমি ওদিকে তাকাই না, আমি মাস্ক পরা ছিলাম। আমি ওই পিছন দিকে তাকিয়ে আমাকে আসামিদের একটা গাড়ি থাকে, নির্দিষ্ট একটা গাড়ি, ওই গাড়িতে উঠানো হয়। ওই গাড়িতে উঠাইয়া আমাকে মাদারীপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। জেলা কারাগারে পাঠায় 23 তারিখে। 24 তারিখে জেলে সকালবেলা ঘুম থেকে উঠি। 23 তারিখে পাঠানোর পর রাত তখন বাজে 10টা বাজে আমাকে গোসল করানো হয়। গোসল করানোর পর আমি রাতে ঘুমাই ফুল, একদম বিশাল একটা রুমের ভেতরে 40-50 জন আসামি রাখে। তো সকালবেলা ঘুম থেকে উঠানোর পর আমাকে বলে যে তোমার কেস টেবিলে যেতে হবে। আমি বললাম কেস টেবিল কি, আমি তো কিছুই বুঝতেছি না। কেস টেবিলে আমাকে কেস টেবিলে নিল। কেস টেবিলে বসানোর পর আমাকে চুল কাটতে হয়। তো ওই যে মেশিন দিয়ে একদম সম্পূর্ণ জিরো, আমার অনেক দাড়ি ছিল, অনেক চুল ছিল, সবগুলো কাইটা ফেলানো হয়। কাইটা ফেলানোর পর সকালবেলা ছবি তোলার পর আবার কেস টেবিলে বসায়, 4 জন করে বসায়। ওটাকে বলে ফাইলে বসো, জেলের ভাষা আর কি বলে ফাইলে বসো। ওকে বসলাম। বসার পর আমরা একসাথে 26 জন আসামি একদিনে চালান দিছে। তো বসার পর 24 তারিখে দেখলাম প্রথমে আসলো জেলার আসার পর আমাকে সবার নাম ঠিকানা জিজ্ঞেস করলো। তো জেলার যাওয়ার পরে আসলো সুপার আসার পর সুপার গেল। পরে আমাদেরকে বলে যার ওয়ার্ড, জেলখানায় বলে ওয়ার্ড,
আর তিনটা ওটা তো মাদারীপুর তো ছোট জেলা কারাগার, ওটার তিনটা বিল্ডিং, একটা হচ্ছে পদ্মা, একটা মেঘনা, একটা যমুনা, আর একটা হচ্ছে মহিলা ওয়ার্ড আর একটা কিশোর ওয়ার্ড। তো আমাকে রাখা হয়েছে কিশোর ওয়ার্ডে। পদ্মা বিল্ডিং এরই নিচে একটা ওয়ার্ড আছে, রুম আছে, ওটার ভিতরে 70 জনের মতো ছেলে রাখছে, শুধু 21 থেকে 21-এর নিচে যত ছেলে। তো আমার হাতে একটা জন্মদিন কাগজের মতো একটা কাগজ দিল, ওইটার ভিতরে নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, বাবার নাম, গ্রাম, থানা, জেলা, বয়স সবকিছু লেখা। ওইটার নাম হচ্ছে কেস কার্ড বা কেস টিকিট যেটাই বলে। এক কয়েদি আছে চিপ রাইটার, উনি আমাকে দিল। তারপর এটাই বললো যে এটা কখন হারাতে পারবা না, এটা হারাইলে তুমি কিন্তু জেলের ভিতরে চলতে ফিরতে পারবা না, এটাই জেলের মূল সম্বল, এটা ছাড়া জেলে কিছু হয় না। পরে আমি তো কিছু জানি না, আমি শুধু কান্না করতেছি। পরে ওই জেলে ঢোকার তারপরের দিন আমাকে জেলে পাঠাইছে বৃহস্পতিবার। তো আমি শুক্রবার তো সকালে এই যে এইগুলা হইলো, শনিবার দিন ফোনে কথা বলতে দিবে, 5 মিনিট কথা বলা যাবে, 5 টাকার বিনিময়ে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, জেলখানায় কোনো নগদ, ওই জেলে অন্য জেলে জানি না নগদ টাকা চলে কিনা, ওই জেলে কোনো নগদ টাকা চলে না, বাহির থেকে টাকা দিতে হয়, পিসি কার্ড, ওটা বলে পিসি কার্ড, নির্দিষ্ট একটা কার্ড আছে, ওই কার্ডটার ভিতরে টাকা জমা থাকে, আর একটা ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনে গিয়ে খাবার খাইতে হয়, আর ওই কার্ড থেকে টাকা কাটে নেওয়া হয়। তো আমি এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ভাইকে বললাম ভাই আমি একটু কথা বলবো, আমার তো টাকা নাই। পরে উনি বলে আচ্ছা ঠিক আছে। পরে উনি ওনার কার্ড দিয়ে আমাকে কথা বলাই দিল। আমি আমার মাকে ফোন দিলাম, ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলাম। মামাকে বললো বাবা যাই হোক, আমি তো কান্নাকাটি করার পর তুই কোনো টেনশন করিস না, যা হওয়ার হইবে আমি তোকে বের করে ফেলাম, তুই কোনো কান্নাকাটি টেনশনই করিস না। পরে রবিবার দিন দেখি 2টা ওকালতনামা আসলো, একটা জজ কোর্টের, একটা ম্যাজিস্ট্রেট কোর্টের। পরে আমি সিগনেচার দিয়ে দিলাম ওকালতনামায়। পরে আমাকে আর কোর্টে কখনো উঠানোই হয় নাই। ম্যাজিস্ট্রেট কোর্টে নাকি জামিন চাইছে 4-5 বার, আমাকে জামিন দেয় নাই। তারপর জজ কোর্টে জামিন চাইছে, জজ কোর্টে জামিন দেয় নাই। এভাবে এক করে 7-8 বার জামিন চাওয়া হয়েছে। মাদারীপুরের সবচেয়ে বড় উকিল, সে উকিল দিয়ে অনেক ট্রাই করছে, অনেক টাকা হয়েছে, অনেক টাকা নষ্ট করছে। আমার আম্মু তো এইসব কিছু। কতদিন জেলে ছিলেন? 10 মাস 10 দিন। তারপর বের হওয়ার পরে কি হলো? আপনি কি ডিভোর্স দিতে পারছেন না পারেন নাই? তার সাথে কোনো আমার যোগাযোগই হয় না। 10 মাস 10 দিন জেল খেটে বের হয়েছেন? হ্যাঁ, 10 মাস 10 দিন আমাকে কোর্ট থেকে, আমার মাদারীপুর থেকে কোনো জামিনই দেয় নাই। পরে আমি তো খুব টেনশনে যে আমার 10 মাস 10টা দিন হয়ে গেল। আমি আর ইন্টারটেল যাচ্ছি না, আমি শুধু একটা জিনিস আপনাকে কয়েকটা জিনিস কোশ্চেন করি, সেটা হচ্ছে মেয়েটার সঙ্গে আপনার এরপর আর কোনো যোগাযোগই হয় নাই? যোগাযোগ হয় নাই। ওর ভাই আমাকে কল দিয়েছিল বের হওয়ার পর। আপনার মামলা এখনো চলমান? হ্যাঁ, মামলা চলো, আমি এখন হাজিরা দিতেছি। এখনো হাজিরা দিচ্ছেন? প্রত্যেক মাসে আমার হাজিরা, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই হাজিরার সময় ওরা আসে না? ওরা কোর্টে আসে না। আপনার চার্জশিট হয়েছে? হ্যাঁ, চার্জ গঠন হয়েছে। চার্জশিটে দিয়ে দিচ্ছে, সাবমিট করেছে? চার্জশিট দিছে মামলার 3 মাস পরে, মামলার চার্জ গঠন হয়ে গেছে। আমাকে কোর্টের যে পিপি উনি জিজ্ঞেস করছে, আপনি কি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনের 7-30-9-1 এত ধারায় আপনি জনাব ঘোষকে পিতা মৃত্যু আর মামলা করছে, মামলার বাদী হয়েছে ওর মা, ওর মার নাম হচ্ছে ঘোষ, উনি নিজে বাদী হয়ে আমার নামে মামলা করছে। হ্যাঁ, তো আপনাকে কি বলেছে? বলছে আপনাকে 7-30-9-1 ধারায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনের অধরা ঘোষকে আপনি তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে অপহরণ করে ধর্ষণ করছেন। আপনি কি নির্দোষ না দোষী? দোষী না নির্দোষ? আমি বললাম যে নির্দোষ। আপনি কি এর বিচার চান? আমি বললাম হ্যাঁ। ঠিক আছে। এরপরে এখন আপনি রেগুলার হাজিরা দিচ্ছেন? আমি রেগুলার হাজিরা দিচ্ছি। কেন বললেন আজকে এই গল্পটা? আমি কোনো কিছু মন্তব্য করতে চাই না, আমি শুধু জিজ্ঞেস করি কেন বললেন। আসলে আমি বলতে চাচ্ছি না, আমি শুধু আমার একটা কথা বলছি, আমার জীবনে ভুলটা কি, আমি কি এমন অপরাধ করছি আমার এই বিষয়গুলো। ভুলের জায়গাটা নিয়ে আমি আপনাকে 2-3টা কথা বলি। আপনার ভুলের জায়গাটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, কিছু মনে করেন না। প্রথম কথা হচ্ছে যে পারিবারিকভাবে আপনার যেভাবে বড় হওয়ার কথা উচিত ঠিক বলবো না, সাপোর্টটা দরকার ছিল, ওটা সামহাও মিসিং ছিল। যেহেতু আপনি বাবাকে বলছেন যে আপনি আসলে সে অর্থ দেখেনি নাই, সো ওই সাপোর্টটা ছিল না। নিজের মতো করে সিদ্ধান্ত নেয়ার কথা চিন্তা করার আগে আমরা সাধারণত বাবা মায়ের কথা চিন্তা করি, পরিবারের কথা চিন্তা করি, ওটা আপনি হয়তো বা খুব কম করেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে বিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনের জন্য। এই সিদ্ধান্তটা এইভাবে হেলাফেলাভাবে করাটা কোনোভাবেই উচিত হয়নি। একটা মেয়ে সে ইমোশনালি ধর্ম চেঞ্জ করে আপনাকে বিয়ে করছে, আবার ইমোশনালি বের হয়ে যাচ্ছে, এই মেয়েটা বিয়ের পরে এরকম একটা ঘটনা ঘটালে সেটা আপনার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তো চিন্তার বাইরে। এখন আপনার জন্য যে জেলটা যদি হয়ে যায়, আল্লাহ না করুক, কত বছর আপনাকে জেলে থাকতে হবে, কত বছর আপনাকে জেলের ঘানি টানতে হবে, একমাত্র আল্লাহ জানে। আমি জেল থেকে বের হয়ে আমি ভালো নেই। আমি 3-4 বার আত্মহত্যা করতে গেছি। আমি আত্মহত্যা করতে পারতে আমার ফ্রেন্ডরা আমাকে বাঁচাইছে, আমার ফ্যামিলি আমাকে বাঁচাইছে।
জানি না, হঠাৎ করে কোনো একদিন শুনবেন যে আমি না, খবরের কাগজে আত্মহত্যা করাটা শিরোনাম কোনো হবে। সমাধান না, তবে এটা ঠিক যে আপনার গল্প থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের সম্পর্কে জড়ানোর আগে 100 বার চিন্তা করবেন যে কনজুগাল লাইফে আপনারা যাবেন কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা এপিসোড। জি, আপনি শিওর থাকেন, হয়তো খুব শীঘ্রই শুনে যাবেন খবরের ব্যাপারে, হয়তো না শোনেন, শিরোনাম হবো আমি একদিন। না এটা শিরোনাম বা ওরকম কোনো কিছু হওয়াটা ইম্পর্টেন্ট না। শোনেন, জীবনটা না প্রত্যেকটা মানুষই একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত পৃথিবীতে বাঁচে। আপনি হয়তো একভাবে কষ্ট পাচ্ছেন, আরেকজন আরেকভাবে কষ্ট পাচ্ছে। এখন আমার এখন পরিস্থিতি একটু শুনেন। আমি বেতন পাই 10,000 টাকা, 10,000 টাকা 4,000 টাকা যায় খাবার বিল, তারপর আপনার 1500 টাকার মতো যায় বাসা ভাড়া, আমার মাসে 700 টাকার মতো দিতে হয় গাড়ি ভাড়া, আমার মাসে হাজিরা পরে সেখানে দিতে হয় 2,000 টাকা। আমার দুনিয়া থেকে আমার মা ছাড়া কেউ নাই, আর মাকে দিতে হয় কিছু। আমার মাকে আমাকে 50,000 আমাকে 1,50,000 টাকা ঋণ করে আমাকে ধার করছে, জেল থেকে বের করার জন্য। বের করছে। আমার বসে দিছে 50,000, আর 50,000 আমার মামা বাড়ি থেকে দিছে, আর 50,000 টাকা আমার সুদের উপরে আনছে, লোন আনছে। আমার মার প্রত্যেক মাসে 7,000 টাকা দিতে হয়। কিন্তু মেয়েটার সঙ্গে কি আপনার কোনো যোগাযোগই হয়নি এর পরবর্তীতে? না। তা আপনি পাল্টার একটা মামলা করেন কি মামলা করবো আমি? কেন? আপনি আইনের আশ্রয় নিতে পারেন তো, যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আপনার কাছে তো প্রমাণ আছে, সমস্ত কিছু হ্যাঁ, আছে। প্রমাণ আছে, বিয়ে হয়েছে। শুধু আমার কাছে ওর 3 মাস বয়সের কম, এর কারণে ওর কাবিন নামাটা নিয়ে এছাড়া সবকিছুই আছে। এক্স্যাক্টলি। সো ওইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যার জায়গাটা। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আইনের তো এখানেই তো বার পেছে, আপনি ধরা খেয়ে গেছেন। আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন, ওর 3 মাস বয়স কম ছিল, এই আমি কারণে প্রাপ্তবয়স্ক ছিলাম না। আপনিও ছিলেন না প্রাপ্তবয়স্ক। না, তাহলে তো এটা মামলা, তো এটা নিয়ে আপনিও চাইলে আইনের আশ্রয় নিতে পারেন। আপনি উকিলের সাথে পরামর্শ করেন, করে আপনিও আইনের আশ্রয় নিতে পারেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, গল্পটা আমরা এখানেই শেষ করছি সময়ের অভাবে। একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে আজকের এই গল্প থেকে, প্লিজ বিয়ের আগে অন্তত 100 বার চিন্তা করুন, প্রয়োজন হলে 101 বার। অনেক ভালো থাকুন।